নমস্কার। আচ্ছা, আপনার ঘরে যদি ককরোচ ঢোকে তাহলে আপনি কি করবেন? হাতে ঝাড়ু নিয়ে তেড়ে যাবেন, নাহলে পেস্ট কন্ট্রোলকে ডাকবেন। কিন্তু ভাবুন তো, যদি দেশের কোটি কোটি ককরোচ এক জোট বাঁধে, তারা রাস্তায় নামে, স্লোগানিং করে এবং সরকারের বিরুদ্ধে তারা এক জনমত গড়ে তোলে, তখন কি করবেন ভাবুন তো। শুনতে অবাক লাগলো, এটাই ঘটছে। আমরা যদি দেখি যে ককরোচ জনতা পার্টি যেভাবে উঠে এসেছে, ককরোচ জনতা পার্টি বা সিজেপি যেভাবে উঠে এসেছে, যেভাবে গোটা দেশের ইউথকে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছে, সরকারের বিরুদ্ধে তারা কথা বলছে, এটা কিন্তু একটা পলিটিক্যাল মুভমেন্ট হয়ে গেছে, বা একটা পলিটিক্যাল স্যাটায়ার মুভমেন্টও বলা যেতে পারে। যে মুভমেন্ট সরকারকে তো ভাবতে বাধ্য করছে, গোটা দেশ এবং গোটা দুনিয়াকে অর্থাৎ বিশ্বকেও ভাবতে বাধ্য করছে। এই ককরোচ জনতা পার্টির মুভমেন্টের দিকে নজর রয়েছে গোটা বিশ্বে। ককরোচ জনতা পার্টির যে মিম বা তাদের যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ, সেই পেজ থেকে বেরিয়ে এসে বা তরুণেরা দিল্লির রাস্তায় নেমেছে। যন্তর মন্তরের সামনে দেখা গেল যে যুব সমাজের একেবারে স্রোত, জনসমুদ্র যুব সমাজের, তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছে, তারা বিক্ষোভ দেখিয়েছে সরকারের বিরুদ্ধে। কিন্তু কেন তরুণ সমাজ বা যুব সমাজ এতটা ক্ষেপে গেল? কেন তারা রাস্তায় নামতে বাধ্য হলো? কেন দেশের সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিতে বাধ্য হলো? কেন নিজেদেরকে তারা ককরোচ বলতে শুরু করলো? এটাও তো ভাবতে হবে। ককরোচ, যে ককরোচকে মারা যায় না, পারমাণবিক বিস্ফোরণেও যে ককরোচ বেঁচে থাকে, যে ককরোচকে একটাকে আপনি সরাবেন আরো 100টা এসে দাঁড়িয়ে যাবে, সেই ককরোচ গোটা দেশের পুরো পলিটিক্যাল সিস্টেমকে, বা বলা যেতে পারে গোটা বিশ্বের পলিটিক্যাল সিস্টেমকেই ভাবতে সাহায্য করছে। আজ প্রথমে শুরু করব যে ককরোচ জনতা পার্টি এই নামটা কিভাবে হলো, বা এই ককরোচ জনতা পার্টি সেটা শুরুই বা কিভাবে হলো। আমাদের দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি একটি মামলা শুনছিলেন, ভুয়ো ডিগ্রি সংক্রান্ত একটি মামলা। সেই সময় দেশের ইউথকে বা যুব সমাজকে ককরোচ বা প্যারাসাইটের সঙ্গে তুলনা করেন। সেই সময় অভিজিৎ দীপকে সম্পর্কে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো, কিন্তু অভিজিৎ দীপকে এই ওয়ার্ডটাকে সে পিক করে। এবং এই ককরোচ জনতা পার্টি একটা সোশ্যাল মিডিয়া মুভমেন্ট হয়ে উঠে আসে। কিভাবে? 16ই মে ককরোচ জনতা পার্টি নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাকাউন্ট খোলা হয় অভিজিৎ দীপকে, যার নেপথ্যে ছিলেন, এবং তিনি একটি ককরোচ জনতা পার্টি নামে প্রোফাইল খোলেন। সেখানে দেখা যায় যে 22 মিলিয়নসেরও বেশি ইউথ বা যুব সমাজ সেই অ্যাকাউন্টকে ফলো করে, সেই ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করতে শুরু করে। পাশাপাশি তাদের যে মুভমেন্ট শুরু হয়ে যায়, গোটা দেশ জুড়ে এই ককরোচ জনতা পার্টি ছড়িয়ে যায় এবং প্রত্যেকের ঘরে ঘরে ককরোচ জনতা পার্টি ঢুকে যায়, ইউথকে ভাবতে বাধ্য করে, গোটা দেশের পলিটিক্যাল সিস্টেমকে ভাবতে বাধ্য করে। প্রথমে মিম, তারপরে রিলস, তারপরে বিভিন্ন ভিডিও থেকে শুরু করে একটা পলিটিক্যাল মুভমেন্ট বিশাল আকার ধারণ করে এই ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো প্রকাশ করে। সেখানে অভিজিৎ দীপকে সে জানায় যে বেকার হতে হবে, অলস হতে হবে, 11 ঘন্টা অনলাইন থাকতে হবে এবং দেশের যে সমস্ত জ্বলন্ত ইস্যু রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে যুব সমাজকে কথা বলতে হবে। এটাই ছিল ককরোচ জনতা পার্টির ম্যানিফেস্টো। হাস্যকর শোনালেও এই ককরোচ জনতা পার্টির যে মুভমেন্ট, তার পেছনে খুবই ইম্পর্টেন্ট এবং জ্বলন্ত ইস্যু রয়েছে। সেটা কি? শিক্ষা ব্যবস্থা। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, সেটা সাম্প্রতিক উদাহরণ যদি দেখি, সিবিএসসি নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই সমস্ত ইস্যুকে তুলে নেয় ককরোচ জনতা পার্টি। তারা মাঠে নামে, তারা রাস্তায় নামে, তারা স্লোগান দিতে শুরু করে এবং গদি মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়া যদি আমরা বলি, তাদের থেকে আজকে অনেক অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ককরোচ জনতা পার্টি। তবে অনেকেই ভাবছেন যে এটা একটা ইন্টারনেট যুগের পাগলা। এই যে একটা মুভমেন্ট চলছে, সেটা হয়তো কয়েকদিনের, কয়েক মাসের, তারপরে কালের নিয়মে সবটাই হয়ে যায়, কালের নিয়মে এটাও হারিয়ে যাবে। কিন্তু যদি আমরা দেখি, ইতিহাস যদি ঘাঁটি, বিশ্বের বহু জায়গায় এই ধরনের আন্দোলন হয়েছে। সরকার যখন সমস্ত দিক থেকে মানুষের মুখ বন্ধ করে দেয়, দেশের বিরোধীরা যখন কোনো কথা বলতে পারে না, তাদের কণ্ঠরোধ করা হয়, তখন পলিটিক্যাল স্যাটায়ারকে হাতিয়ার করে বিশ্বজুড়ে অনেক আন্দোলন হয়েছে, অনেকভাবে সরকারকে নিশানা করা হয়েছে। চলুন দেখি আজকে সেই সমস্ত গল্পগুলো ঠিক কি উঠে আসছে। প্রথমেই বলতে হয় পোল্যান্ডের অরেঞ্জ অল্টারনেটিভের কথা। এই যে অরেঞ্জ অল্টারনেটিভ মুভমেন্ট শুরু হয়েছিল, সেখানে যখন স্বৈরাচারী শাসন ব্যবস্থা
মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে খর্ব করছিল। মানুষ কথা বলতে পারতো না এবং গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে বিপন্ন হচ্ছিল, মানুষের জীবনযাত্রা বিপন্ন হচ্ছিল। তখন দেশের যুব সমাজ এগিয়ে আসে, তারা একটা মুভমেন্ট শুরু করে, একটা আন্দোলন শুরু করে। কি না, তারা বামুন সেজে, সান্টা ক্লজ সেজে তারা রাস্তায় প্রতিবাদ করতে শুরু করে, তারা রাস্তায় মানুষকে সচেতন করতে শুরু করে, অ্যাওয়ারনেস বাড়াতে শুরু করে। তখন দেশের স্বৈরাচারী শাসক অর্থাৎ পোল্যান্ডের স্বৈরাচারী শাসক তারা তেড়ে ফুঁড়ে ওঠে, পুলিশ তাদের গ্রেফতার করতে চায়, তাদের দমন করতে চায়। তখন গোটা বিশ্ব পুলিশের সেই নিষ্ঠুরতা দেখে, স্বৈরাচারী সেই নিষ্ঠুরতা দেখে। পুলিশ হাসির পাত্র হয় গোটা বিশ্বের কাছে, সরকার হাসির পাত্র হয় যে কিভাবে তারা এই বামুনদেরকে বা সান্টা ক্লজকে তারা দমন করছে। তাদের মূর্খতা, সরকারের মূর্খতা গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয় এবং এই আন্দোলন পোল্যান্ডের স্বৈরাচারী শাসকের পতনের মূল কারণ হয়েছিল। 2 নম্বরে আসবো আইসল্যান্ডের বেস্ট পার্টির কথায়। 2008 সালে আমরা জানি গোটা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা চলছিল। সেই অর্থনৈতিক মন্দায় আইসল্যান্ডের যে অর্থনীতি সেটা ভেঙে পড়ছিল এবং 2008 সালে মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। সেই সময় 2010 সালে আইসল্যান্ডে গঠিত হয় বেস্ট পার্টি। এই বেস্ট পার্টির পেছনে একজন কমেডিয়ান ছিলেন, তিনি সামনে এসেছিলেন এবং তিনি একটি পার্টি গঠন করেছিলেন বেস্ট পার্টি নামে, যাদের মূল কথা ছিল আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতোই দুর্নীতিগ্রস্ত হব, কিন্তু আমরা লুকিয়ে দুর্নীতি করব না, আমরা প্রকাশ্যে দুর্নীতি করব, মানুষকে বলে জানিয়ে আমরা দুর্নীতি করব। সবাই খুব অবাক হয়েছিল যে এই পার্টি এ ধরনের কথা যদি বলে, এ ধরনের বালখিল্য কথা বললে তারা কতদিন টিকবে, তাদের কি হবে রাজনৈতিক ভবিষ্যৎ। এ নিয়ে অনেক ব্যঙ্গ, অনেক কিছু বিদ্রুপ, কটূক্তি তাদের শুনতে হয়েছিল। তারপর তারা বলে যে না, চিড়িয়াখানায় আমরা ভাল্লুক আনবো, সুইমিং পুলে বিনামূল্যে ট্রাভেল দেওয়ার ব্যবস্থা করব। এই সমস্ত কথা তারা বলছিল, কিন্তু তারা দেখিয়ে দেয় তাদের রাজনৈতিক শক্তি কতখানি বা তাদের রাজনৈতিকভাবে তাদের ভবিষ্যৎ কতখানি। কারণ মানুষ বিরক্ত হয়ে যায় তৎকালীন আইসল্যান্ডের সরকারের ওপর এবং বেস্ট পার্টিকে মানুষ পছন্দ করে, তাদের জনপ্রিয়তা বাড়ে এবং বেস্ট পার্টিকে মানুষ ভোট দিতে শুরু করে। আইসল্যান্ডের রাজধানীর মেয়র হিসেবে সেই কমেডিয়ানকে নির্বাচিত করা হয় এবং খুবই অবাক লাগবে কারণ এর আগেও যখন কমেডিয়ানের কথা আসে তখন বলা হয় যে তার রাজনৈতিক দক্ষতা কতখানি, যে একজন কমেডিয়ান দেশের সরকার চালাবে বা কোনো রাজনৈতিক পদে বা প্রশাসনিক পদে থাকতে পারবে। কিন্তু আইসল্যান্ডের সেই কমেডিয়ান দেখিয়ে দিয়েছিলেন যে তিনি কতখানি দক্ষ। মেয়র হয়ে খুব সুন্দর এবং খুব সুষ্ঠুভাবে সেই শহরের সবকিছু তিনি পরিচালনা করেছিলেন, অর্থাৎ মানুষ খুব খুশি হয়েছিল এবং এই বেস্ট পার্টি রাজনীতিতে একটা দাগ কাটতে পেরেছিল এবং আইসল্যান্ডের তৎকালীন শাসককে এবং তার শাসন ব্যবস্থাকে ভাবতে বাধ্য করেছিল। এরপরে আসবো হংকং এর আমব্রেলা মুভমেন্ট। একেবারে আনসাকসেসফুল বলা যেতে পারে